প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং ভালোবাসা প্রাণে প্রাণেতে আজ আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ। বাংলা নাটকে সবসময় যার সরব উপস্থিতি এবং যার উপস্থিতি আপনাদেরকে ভীষণ রকম আনন্দ দেয়। দর্শক, আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী মাসুম বাশার। হ্যাঁ, স্বাগত। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে দেখে মনে হচ্ছে বেশ হাসি খুশি, মানে খুব খুশ মেজাজে আছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আর একটা সুখবর দিয়ে শুরু করি, সেটা হচ্ছে বাংলা ভিশনের পর্দায় ব্রোকেন ফ্যামিলি আপনার একটি ধারাবাহিক নাটক আসতে চলেছে, তো সেগুলো নিয়েও জানতে চাইবো। সব মিলিয়ে কেমন যাচ্ছে? সম্ভবত 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে ভালো আছি, মন খুলে হাসতে পারছি, এটাই তো বড় কথা। একদম। নাটকের প্রসঙ্গে আসি, এবং সেই কাজটা কবে শুরু হয়েছিল, শুটিং, আর যেহেতু সামনেই আসছে একটু তো ধারণা দর্শকরা পেতেই পারে। এটা অ্যারাউন্ড 2 মাস আগে শুরু করেছিলাম আমরা শুটিংটা। মানে বিষয়টা এরকম যে আমি একজন বাড়িওয়ালা, ডিভোর্সি, মানে আমার স্ত্রী দ্বারা ডিভোর্সড হয়েছি আমি তাকে ডিভোর্স দেই নাই। তো আমি চাচ্ছি একটা মেস করতে আমার বাড়িটায়, সেই মেসের মেম্বারদের হতে হবে ডিভোর্সি এবং স্ত্রী দ্বারা ডিভোর্সি। আচ্ছা, তা না হলে সে ওখানে উঠতে পারবে না, এইরকম শর্ত। হ্যাঁ, এইরকম শর্ত দিয়ে আমি ভাড়া দিই। তারপরে তো আস্তে আস্তে ডালপালা গজায়। আমার স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন মনিরা মিঠু, চমৎকার অভিনয় করেন উনি, ওনার সঙ্গে জুটি বেঁধে আমার খুবই ভালো লাগে। তো আমরা দুইজনই ঢাকাইয়া আর কি। তো বিভিন্ন দেশের ভাষার সমারোহ এখানে পাওয়া যাবে একদম। এবং আমি একটুখানি কিঞ্চিত, এখনো দর্শকরা যদিও দেখতে পাইনি, বাট আমি একটু দেখছিলাম ক্লিপস, সেখানে আপনার ভাষা, মানে এটা রপ্ত করা তো মানে একটু কঠিন ছিল, তাই না? আমার জন্ম যেহেতু ঢাকায়, আমি বড় হয়েছি ঢাকায়, আমার ছোটবেলার অনেক বন্ধু ছিল একেবারে ঢাকাইয়া কুট্টি, তো খুব একটা কষ্ট এখন আর হয় না। আচ্ছা, নিশ্চয়ই আসলে যেহেতু একটা লম্বা ধারাবাহিক, একটা লুক সেট করে সেখানে আসলে সেই ক্যারেক্টারে ঢুকে, মানে সেটা তো টেনে নিয়ে যেতে হয়, তো একটু তো নিশ্চয়ই নিজেকে সময় দিতে হয় প্রস্তুত করার জন্য। এবং ড্রেস আপও দেখছিলাম যে একটু ভিন্ন রকমের, সাদা পাঞ্জাবি পরা। গেট আপে একটু ঝামেলা হয়ে যায়, কারণ লম্বা ধারাবাহিকে গেট আপ মানে রাখাটা খুব মুশকিল হয়ে যায়, কারণ আমাদের তো গেট আপ প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন ধরেন চুলের একটা গেট আপ ছিল, সেটাকে কন্টিনিউটি রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ আমি চুল কেটে ফেলেছিলাম পরে, তো ওইটাকে মেলানো ইজ ডিফিকাল্ট। সুতরাং আমি মনে করি যে আমার মানে ভারতের কথা আলাদা, কলকাতার কথা আলাদা, ওরা ডেডিকেটেড টু ওয়ান সিরিয়াল। একদম একদম। তো আমাদের তো 2 বছর টানা এক জায়গায় থাকে, কিন্তু আমাদের তো সেটা না। আমরা তো মাঝে অনেক কাজ করতে হয়, আমাদের তো মাসিক চুক্তি না। সুতরাং একটা লম্বা ধারাবাহিকে এই ধরনের গেট আপ রাখাটা খুব মুশকিল হয়ে যায়। দেখা যাক, সেই কষ্টটা তো আপনারা আসলে করেই করার চেষ্টা করি আমরা। দর্শকরা, আমি যদি বলি, যেমন ওপার বাংলার কথা বলছিলেন, ওপার বাংলার প্রচুর দর্শক আমাদের কিন্তু চ্যানেলগুলোতে এসে কমেন্ট করে যে আমাদের দেশে থেকে আপনাদের নাটকগুলো দেখতে আমাদের বেশি ভালো লাগে। হ্যাঁ, আমিও দেখি, আমার খুবই ভালো লাগে। মানে কলকাতার প্রচুর দর্শক আমাদের নাটকের নিচে কমেন্ট করে, আমার তাদের ভালো লাগার কথা জানায়, অ্যান্ড রিয়েলি আমার সামথিং আই ফিল ভেরি গুড। ডেফিনেটলি, এটা কিন্তু ভালো লাগারই বিষয়। যে নাটকটার কথা আমরা বলছি, আরও একটু জানি, যেহেতু সামনে আসছে, দর্শক যারা এই মুহূর্তে দেখছে তারাও আসলে জানতে চায় নিশ্চয়ই আপনি কতটা এনজয় করলেন। এবং এই যে ক্যারেক্টারের কথা বলছিলেন, আমার শুনেই তো ভীষণ মজা লাগছে যে বউ দ্বারা ডিভোর্সি হতে হবে, তো নিজে কতটা আসলে এই চরিত্রের সঙ্গে নিজেকে থাকে না, নিজের সঙ্গে অ্যাডজাস্ট করার যে ব্যাপারটা, এটা হয় কি, মানে প্রত্যেকটা নাটকেরই আমার যে চরিত্রটা দেয়া হয় সেই চরিত্রটাকে আমাকে ধারণ করতে হয়। আমি যদি ক্যারেক্টারাইজেশনটা ঠিক মতো না করতে পারি, ওই চরিত্রের টেক্সট, সাবটেক্সট, পুরো বিষয়টাই আমাকে আয়ত্ত নিতে হয়। এটার জন্য আমাদের দেশে সেই সময়টা দেওয়া হয় না, কিন্তু ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমাদের দেশের সব শিল্পীরা সেটা করতে পারে।
এটা আমি বলবো যে আমাদের দেশের শিল্পীদের অনেক বড় ক্রেডিট। একদম। তো সেই জায়গা থেকে আমরা সেটা করার চেষ্টা করি। আর তো ওইভাবেই ক্যারেক্টারাইজেশনটা আমরা করি আর কি। এবং সেখানে মনিরা মিঠু ম্যামের কিছু মানে ক্লিপস আমি দেখছিলাম যে চুল টুল একদম খুব স্টাইল করে বাঁধা, সো বোঝাই যাচ্ছে ধামাকা কিছু আসছে, দর্শকরা অপেক্ষা করে থাকবে। উনি করেছেন যে উনি ওই এলাকার কমিশনার। আচ্ছা, উনি ওই এলাকার কমিশনার, উনি সবসময় আমাকে ধমকের উপরে রাখতে চান, কারণ আমি ছিলাম ঘর জামাই। আচ্ছা, যে বাড়িটা আমি ভাড়া দিতে চাচ্ছি সেটা কিন্তু ওনার বাবার, মানে আমার শ্বশুরের, সেটাকে আমি দখল করে রেখেছি। সেখান থেকে উনি আমাকে হটাতে চাচ্ছেন, আমি এটা ছাড়বো না। এই নিয়ে দ্বন্দ্ব আর কি। আমিও খুব ইন্টারেস্ট পাচ্ছি, এখন অপেক্ষায় থাকবো যে কবে থেকে নাটকটা দেখতে পাই। 20 তারিখ থেকে আমরা তো জেনে গিয়েছি বাংলা ভিশনের পর্দায়। আমি আশা করি দর্শক প্রিয় হবে, এটা দর্শক এনজয় করবে, ভালো লাগবে তাদের। একদম। দর্শক, ব্রোকেন ফ্যামিলি 20 তারিখ থেকে আসছে বাংলা ভিশনের পর্দায়, নিশ্চয়ই মিস করবেন না। আপনারা বুঝতে পারছেন ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প আসতে যাচ্ছে। এবারে ভাই একটু আপনার একদম সেই প্রথম দিকের কাজে চলে যাব। থিয়েটার থেকে শুরু হয়েছিল, নাট্যাঙ্গনে কাজ করা, তারপরে তো একটা দীর্ঘ বিরতিও নিয়েছেন আপনি। শুরুর দিকটা একটু জানি যে থিয়েটারের প্রতি আকৃষ্ট হওয়া অনুপ্রেরণা কি ছিল? আসলে ওই ধরনের কোনো অনুপ্রেরণা ছিল না। 72 সালে দেশটা খুব একটা অস্থিরতার মধ্যে ছিল। দেশটা কেবল স্বাধীন হয়েছে, আমাদের সামনে কোনো সেট গোল নাই, সেরকম গোল কেউ দেখাতেও পারছে না। আমাদের কাজ পড়াশোনা কন্টিনিউ করা, এটাই। তো ওই সময় এর আগে থেকেই আমার বন্ধু ছিল জাহিদ হায়দার, কবি জাহিদ হায়দার, দাউদ হায়দার, মাকিদ হায়দার, রশিদ হায়দার, জিয়া হায়দার, তাদের ছোট ভাই। আচ্ছা। তো ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। ওর থ্রুতে আবু সাইদ জুবেরির সঙ্গে পরিচয় হয়, খুব অসাধারণ শক্তিমান একজন গল্পকার। এবং আমরা ওই মালিবাগ রেল ক্রসিংয়ের ওখানে একটা ছাপরা রেস্টুরেন্ট ছিল, বৃষ্টি হলে পানি পড়তো আর কি। রোববার ছুটির দিন, প্রতি রোববার ওখানে আড্ডা দিতাম সকাল থেকে। আচ্ছা। মানে সারা সপ্তাহে আমি কোন কবিতাটা লিখলাম বা জুবেরি কোন গল্পটা লিখলো, কিংবা তো ওখানে জামিল আহমেদও আসতো, এখন যে নাটকের অধ্যাপক, খুবই নামকরা নির্দেশক জামিল আহমেদ, ও আসতো, আমাদেরই বন্ধু। আচ্ছা। জামিল কোন কবিতাটা লিখতো, এগুলো নিয়ে ব্যবচ্ছেদ হতো। চমৎকার একটা আড্ডা হতো। দুপুর 2টা 2:30টা পর্যন্ত ব্যবচ্ছেদ হতো। এবং ওইখানে আমাদের এক বন্ধু ফেরদৌস নাজমি, এখন আমেরিকা প্রবাসী, ও আসতো। তো এর মধ্যে জামিল ঢাকা থিয়েটারে জয়েন করেছে 73-এর শেষের দিকে। 73-এর 29শে জুলাই হচ্ছে ঢাকা থিয়েটারের জন্মদিন। শেষের দিকে ও ঢাকা থিয়েটারে জয়েন করে এসে বলল যে একটা চমৎকার জায়গায় আমি জয়েন করেছি। নাটক তো আমরা দেখি যে পর্দা পড়ে যায়, তারপরে আবার পর্দা খুলে সেট চেঞ্জ হয়, এখানে এরকম কিছু নাই, পর্দা টর্দা পড়ে না। তো আমরা খুব অ্যামেজড হয়ে গেলাম যে কি বলে, এই ধরনের নাটক হয় নাকি। আমরা সবাই মিলে গেলাম দেখতে। তখনকার ডিডিএসএ মঞ্চ, যেটা আউটার স্টেডিয়ামের ওখানে ছিল, এখন ওটার অস্তিত্ব নাই, ওই মঞ্চে ঢাকা থিয়েটারের প্রথম নাটক সংবাদ কার্টুন এবং সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ। সংবাদ কার্টুন লিখেছিলেন সেলিম আলদিন, সম্রাট লিখেছিলেন। ভাইয়া, থিয়েটারে এই প্রসঙ্গে আমরা আরো গল্প করতে চাই, কিন্তু এই মুহূর্তে একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসি। ঠিক আছে দর্শক, দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। এই মুহূর্তে ছোট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি সাথে থাকবেন। প্রিয় দর্শক, আরো একবার স্বাগত। দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং যার সঙ্গে আজকে আড্ডা হচ্ছে তিনি আমাদের ভীষণ প্রিয় বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী মাসুম বাশার। ভাই, আরো একবার স্বাগত। আমরা থিয়েটার নিয়ে কথা বলছিলাম, সেই থিয়েটারে যুক্ত হওয়া সেই সময়টা। তো ওই আমাদের বন্ধু ফেরদৌস নাজমির সঙ্গে আবার আসাদের একটা ঘনিষ্ঠতা ছিল, বিকজ ওরা একই গ্রুপে যুদ্ধ করেছে। আচ্ছা। বাচ্চু ভাইয়ের আন্ডারে ডিআইটি যে টেলিভিশন ভবনের যে টাওয়ারটা ওড়ানোর, সেখানে ফেরদৌস নাজমির ভূমিকা এবং আসাদের ভূমিকা খুব ভালো ছিল। যদিও পুরো কাজটা করেছিলেন ডিআইটির কর্মচারী ছিলেন উনি, সৈয়দ মাহবুব আলী, উনি আমাদের ঢাকা থিয়েটারের মেম্বার। তো যাই হোক, তো আসাদের সঙ্গে পরিচয় হওয়ার পরে আসাদ আমাকে ইনসিস্ট করা শুরু করলো যে তুই আমার সঙ্গে চল এক জায়গায়, তোর ভালো লাগবে। তা আমাকে নিয়ে গেল ঢাকা থিয়েটারে। ওরা যে কথা বলে আমি বুঝি না, আমার মাথার উপর দিয়ে যায়।
প্রথম দিন যাওয়ার পরে আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন যাই নাই। মানে কনফিডেন্ট পাচ্ছেন না? না। তা আমাকে বলে যে কিরে তুই আসলি না কেন? আমি বলছি আমার ভালো লাগে না। বলে কি বলিস? আমি বলছি হ্যাঁ। বলে আয়, আসলেই ভালো লাগবে। আমি বলছি না দোস্ত, এগুলো আমার দ্বারা হবে না, আমি নাটক বুঝি না, আমি করতে পারবো না, এগুলো পারবো না। তো রীতিমতো আমাকে ঘাট ধরেই নিয়ে গেছে বলা যায়। এইরকমই যেতাম, 2 দিন যেতাম, 3 দিন যেতাম না। তারপরে অল অফ এ সাডেন একদিন আমার মনে হলো যে ওইখানে না গেলে আমার আর ভালো লাগছে না। এটা কি কয়েকদিন যাওয়ার পরে নাকি সেই? কয়েকদিন যাওয়ার পরে। আচ্ছা মানে এরকম যাওয়া আসার মধ্যে অনেক দিন গেছে, প্রায় 2-3 মাস। আচ্ছা আচ্ছা। তারপরে আমার মনে হলো যে ওই জায়গাটায় না গেলে আমার ভালো লাগছে না। তার মানে সামথিং, কিছু একটা এখানে আছে। অবশ্যই সামথিং ম্যাজিক্যাল ওয়াজ দেয়ার। তো তারপরে তো আমি নিয়মিত হয়ে গেলাম এবং আমার বাবা মাও শিখিয়েছেন এবং ঢাকা থিয়েটারে গিয়ে ওই জিনিসটাকে আবার পুনরুজ্জীবিত হলো যে ন্যায্যতার পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বাহ। আমি সেটাই করে আসছি, সেটাই করব যতদিন বেঁচে আছি। এই যে থিয়েটার থেকে বা বাবা মার কথা তো শুরুতে বললেন, তারপর থিয়েটারে গিয়ে যে এই চর্চাটা, সেই চর্চার জায়গা নিজের জীবনে বা কাজের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা, যদি বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করি, শিল্পাঙ্গনে আসলে এই সাম্যতা কতটা আছে বলে আপনি মনে করেন? বৈষম্য তো ভরপুর, পুরো দেশটাই তো বৈষম্যে ভরপুর। আমাদের শিল্পাঙ্গনেও বৈষম্যের অভাব নেই। আমাদের শুটিং স্পটের কথাই যদি ধরি, কেউ কেউ দুপুর 2টা-3টায় আসেন, অন্যান্য আর্টিস্টরা কলাকুশলী সবাই সকাল 8টা 9টা 10টার মধ্যে চলে আসে, কিন্তু কেউ কেউ 2টা-3টার আগে আসেন না, শুটিং শুরু হতে পারে না। এগুলো নিয়ে তো সেরকম কোনো প্রতিবাদ আমরা কখনো দেখি না। না, নাই। এবং শুটিং শেষ হতে হতে অ্যাজ ইউজুয়াল ভোর 3টা-4টা বাজে। প্রায়ই ঘটে এই ঘটনাটা, মানে একেবারে অলমোস্ট রেগুলার ফিচার্স। তো সেখানে আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্ট যারা যারা আমাদের একটু বয়স হয়েছে, তাদেরকেও ছাড় নাই। তো এইগুলো নিয়ে কথা বললে হয় কি, তখন বলা হয় যে একটু বেশি কথা বলছে, ওনাকে না নিলেই ভালো। এরকম শুনতে হয়েছে? হ্যাঁ, তো যে কারণে কেউ কথা বলে না। তারপরে রেমুনারেশন, সেখানেও তো বৈষম্য। কেউ কেউ একটা নাটকের জন্য নিচ্ছে 3 লাখ, আবার এমন আর্টিস্ট আছে যাদেরকে 3000 টাকা দিতেও কার্পণ্য করে। একটা রেশিওতে তো আনতে হবে। ঠিক আছে, যাকে 3000 টাকা তুমি দিচ্ছ বা দিতে চাচ্ছ না, সেও তো একজন আর্টিস্ট। একদম। তার উপস্থিতি খুব কম থাকতে পারে, একটা রেশিও তো আনা দরকার। উনি 3 লাখ টাকা নিয়ে যাবেন, নাটকের পুরো বাজেটটাই নিয়ে যাবেন, এটা তো হতে পারে না। বড় মাপের বৈষম্য। এবং আমি যতটুকু জানি ভাইয়া, যদি একটু যুক্ত করি, যে এখন তো আসলে নাটকের মানে যে পরিমাণ টাকার কথা আপনি বললেন, আসলে বাজেটের একটা বড় অংশই তো তাহলে একজনের রেমুনারেশনে চলে যাচ্ছে। হ্যাঁ, এমনও নাটক হয় বা হচ্ছে বা হয়েছে 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা বাজেট, কিন্তু পেমেন্টের ক্ষেত্রে ওই। এটা তো খুব দুঃখজনক। আপনারা যারা সিনিয়র আর্টিস্ট আছেন, কেন আসলে এগুলো নিয়ে? কারণ যদি আমি একা বললে তো হবে না, আমি একা বললে তো আমাকে ওই কথাই শুনতে হবে যে অনেক কথা বলে লোকটা, তাকে না নেওয়াই ভালো। এটা তো খুব দুঃখজনক তাহলে, তাই না? তো এই বৈষম্যগুলোকে দূর করতে হবে। আমি মনে করি, আমি অ্যাক্টর সিকিউরিটিকে বহুবার এই কথা বলেছিলাম, তারা আমার কথা কানে নেয় নাই। কেন নেয় নাই আমি জানি না। সুতরাং আমি মনে করি যে আমাদের অ্যাক্টর সিকিউরিটিকেও সংস্কার করতে হবে। সংস্কার করে যারা মানে অভিনয় শিল্পীদের প্রতি সুবিচার করতে পারবেন, সেই ধরনের মানুষকে এর নেতৃত্বে আসা উচিত এবং তারা এর একটা সুষ্ঠু সমাধান করবেন বলেই আমি আশা প্রকাশ করতে পারি। সেই সঙ্গে শুধু অ্যাক্টর সিকিউরিটি করলে হবে না, তো ওখানে তো টিম, ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার অ্যাসোসিয়েশন, আবার ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। মোশাররফ করিমের একটা কথা আমার খুব ভালো লেগেছিল। ও আমাকে বলেছিল যে ভাইয়া, এত টুকরা টুকরা অ্যাসোসিয়েশন না করে যারা ফিল্ডে থাকি আমরা, তাদের একটা অ্যাসোসিয়েশন হওয়া দরকার। ফিল্ডে থাকি আমরা কারা? আর্টিস্ট,
ক্যামেরা পার্সন, মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন, লাইটস, আর্টস, পুরোটাই তো অ্যান্ড ডিরেক্টরস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, পুরোটাই তো আমরা ফিল্ডে থাকি। আমরা তো ফিল্ডের সমস্যাই বুঝতে পারবো এবং ফিল্ডের সমস্যা আমরা ফিল্ডেই সমাধান করতে পারবো। সুতরাং এতগুলি অ্যাসোসিয়েশনের তো দরকার নাই। আমি ওর কথার সঙ্গে একমত, আসলেই তাই। এতগুলি অ্যাসোসিয়েশন দিয়ে কি হবে? না, যদি আসলে সমস্যাগুলো সমাধান না হয় তাহলে তো এতগুলো রেখে কোনো প্রয়োজন নাই। যদি সমস্যার সমাধান করা যায় সেক্ষেত্রে ঠিক আছে, কোনো প্রয়োজন নাই। একটা ইউনিটে সব সেক্টরের লোকই আছে, সুতরাং প্রত্যেকের সমস্যার কথা আমরা শুনে ওই জায়গায় বসেই তো সমাধান করে ফেলতে পারি। আলাদা আলাদা মিটিং ডাকার তো দরকার নাই। একদম ভাই। এবং আমার কাছে যেটা মনে হয় যে এখন যেহেতু একটা বড় বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা জয়লাভ করেছি, এই ক্ষেত্রে বৈষম্য দূর হবে সেই প্রত্যাশা থাকলো। এবারে আবার একটু আপনার সেই যে থিয়েটার প্রসঙ্গে ছিলাম সেখান থেকে আবার একটু কাজে ফিরতে চাই। একটা লম্বা গ্যাপ নিলেন আপনি সেই থিয়েটার থেকে এবং আপনি দেশের বাইরে চলে গেলেন। সেখানে ৭৪ সালে এর শেষ দিকে আমি ঢাকা থিয়েটারে জয়েন করি। তারপরে একটানা কাজ করে গেছি। তখন আমাদের যেরকম অবস্থা ছিল যে মানে থিয়েটার ছাড়া আর কিছু আমাদের ভাবনার বিষয় ছিল না। আমাদের টেলিভিশনে কাজ করা হয়েছিল। হ্যাঁ, বাংলাদেশ টেলিভিশনে আমি একজন এনলিস্টেড আর্টিস্ট, সেই হিসাবে কাজও করেছি আমি বেশ কিছু। তো আমি বাইরে চলে যাই 1980-তে। তার আগ পর্যন্ত কিন্তু আমি রেগুলার। আচ্ছা, মঞ্চ এবং টেলিভিশন দুটোই চলছিল? মঞ্চ এবং টেলিভিশন, মঞ্চে বেশি। আচ্ছা, মঞ্চটাকেই প্রাধান্য আমরা বেশি দিয়েছি। আমাদের মধ্যে কয়েকজন, তাদের কাছে বিষয়টা ছিল যে মঞ্চই তো আসল জায়গা, টেলিভিশনে কাজ করে কি হবে, কারণ টাকার বিষয়টা মাথায় ঢোকে নাই তখনও। তো যে কারণে মঞ্চটাকেই প্রাধান্য দিয়ে কাজ করেছি। ৮০ সালে আমি বাইরে চলে যাই। তো সামহাউ অর রাদার আমি ওখানে বছরে ৬ মাস থাকতাম, ৬ মাস দেশে এসে আবার মঞ্চের কাজ করতাম। আচ্ছা, তার মানে এটা ছিল কন্টিনিউ, যাতায়াতের মধ্যে ছিল। কন্টিনিউ ছিল, যাতায়াতের মধ্যে ছিল। অনেক বড় ব্যাপার, কারণ আমি একটু অ্যাড করি ভাইয়া, যেহেতু আপনি বলছিলেন যে তখন আসলে টাকার বিষয়টা মাথায় ঢোকেনি, রেমুনারেশন তো পেতেন না, সেক্ষেত্রে নিজের খরচে এসে কাজ করে আবার চলে যাওয়া এটা কিন্তু অনেক কঠিন ছিল। হ্যাঁ, মানে এইরকম আরেকটা ঘটনার কথা আমি উল্লেখ করতে পারি। দ্যাট ওয়াজ ইন 1986 or 87 এর দিকেই। আমি তখন সৌদি আরবে আমি চাকরি করি একটা কোম্পানিতে। হঠাৎ করে হুমায়ুন ফরিদি আমাকে ফোন করলো যে কলকাতা থেকে আমাদের একটা ইনভিটেশন আছে নান্দিকারের, আমরা কীর্তনখোলা নিয়ে যেতে চাই। কীর্তনখোলায় অরিজিনাল আর্টিস্ট যারা ছিল তাদেরকে নিয়ে যেতে চাই, তাদের মধ্যে আমি একজন। তো তুই যেতে যদি না পারিস আমাদেরকে বলে দে, আমরা ওদেরকে মানা করে দিব। আমি কিন্তু আগে পিছে কিছু ভাবলাম না। আমি বললাম যে বাচ্চু ভাইকে বল হ্যাঁ করে দিতে, আমি যাব। তো ফরিদি বলতে কিভাবে বলিস, তোর অফিসে কথা বলছিস তুই? আমি কথা বলতে হবে না, এটা তো আমি বুঝবো। খুব কনফিডেন্ট যে না, আমি যে কোনো ভাবেই যাব। বাচ্চু ভাই আমার সাথে কথা বললো, পাগলের মতো কথা বলিস তুই, 2 দিন সময় নেন। বাচ্চু ভাই 2 দিন সময় নেওয়ার কোনো দরকার নাই, আপনি বলে দেন আমি যদি জীবিত থাকি আমি আসব। কিভাবে আসবো সেটা আমি জানি। মারাত্মক ডেডিকেশন আসলে। আমি আসলাম, 2 দিন রিহার্সাল করলাম, কলকাতায় গিয়ে শো করলাম, 3 দিন শো করে ঢাকায় ব্যাক করে আবার ব্যাক টু সৌদি আরবিয়া, এবং সব কিন্তু আমার নিজের টাকায়। এই ডেডিকেশনটা আসলে সেই সময়ে শিল্পাঙ্গনে যারা থিয়েটার করতেন অনেকের মুখে আমি আসলে ছোট ছোট গল্প এরকম শুনেছি। বেশিরভাগই ছিল এরকম, বেশিরভাগই এরকম পাগল ছিল। মানে রিহার্সাল শেষ হয়ে গেলে আমরা খুব বিপদে পড়ে যেতাম যে এখন আমরা কই যাব। এইগুলো বিশেষ করে হয়েছে আফজাল, আমি, ফরিদি, তারপরে আমাদের রইস ভাই নামে একজন ছিলেন। তা আমরা খুব বিপদে পড়ে যেতাম যে কই যাই এখন। নিজেরাই ওখানে বসে থাকতাম, বসে বসে গল্প করতাম। একদম। এই যে ভাইয়া, এই যে আপনাদের গল্প শুনে আমার চোখের সামনে আসলে ভাসছে সেই সময়ের স্মৃতি, খুব ভালো লাগছে। তো
এরপরে যে দীর্ঘ জার্নি এবং বাংলাদেশের থিয়েটারের তো অনেক দিনের আসলে একটা শিল্প চর্চার মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু তারপরে এখনো যদি আমরা সেই দিকে তাকাই, সেই শিল্পীরা আসলে আর্থিক দিক থেকে এখান থেকে কোনো রকম বেনিফিটেড হওয়া সেটা খুব একটা এখনো হচ্ছে না। কেন তৈরি হলো না? কারণ আপনাদের মতো এত ডেডিকেটেড কর্মীরা ছিলেন, সেই জায়গাটা তো আসলে তৈরি হতেই পারতো, ইন্ডাস্ট্রিটা গড়ে না। সেটা আমারও প্রশ্ন যে এটা কেন তৈরি হলো না। এটার দোষ আমি কাকে দেব আমি জানি না। কারণ হচ্ছে যে দীর্ঘদিন আমি অনুপস্থিত ছিলাম, সুতরাং আমি যদি একটা কথা বলে ফেলি, যারা এই দীর্ঘ সময় ধরে একসাথেই কাজ করছেন তারা আমাকে বলতে পারেন যে আপনি বলার কি, আপনি তো জানেন না কিছু। সুতরাং ওই জায়গাটা আমি কোনো মন্তব্য করতেই পারবো না, সে অধিকার আসলে আমার নাই। যখন দেশে ফিরে এলেন, একটা কথা আমি বলতে পারি যে আমরা ওই সময় যারা থিয়েটারে কাজ করতাম, আমরা ম্যাক্সিমাম ছিলাম স্টুডেন্ট। আমাদের হাত খরচের টাকা দিয়ে আমরা থিয়েটার করেছি এবং আমাদের অগ্রজ যারা ছিলেন, মানে অনেক অগ্রজ, ৩-৪ জন বিশেষ করে আমাদেরকে টাকা দিয়ে হেল্প করতেন। একজন ছিলেন বিটিভির প্রডিউসার, উনি আমাদেরকে অনুষ্ঠান করতে দিতেন। ওইখান থেকে যে টাকাটা পেতাম সেটা দিয়ে আমাদের 1 মাস 2 মাস চলে যেত। এইভাবে ওনারা হেল্প করেছেন। এটা কি ওনার ব্যক্তিগত খাত থেকে নাকি টেলিভিশনের পক্ষ থেকে এবং কখনো কখনো ব্যক্তিগত খাত থেকেও। একটা ঘটনা বলতে পারি, অনেক পাগল ছিলেন আসলে থিয়েটারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এবং ওনারাও পাগল ছিলেন। ওনাদের কি টাকা পড়ছে আমাকে টাকা দিয়ে হেল্প করার? সেটাই বলছি যে অনেক পাগল ছিলেন। হ্যাঁ হ্যাঁ, অনেক 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 পাগল ছিল। এখন যেটা হয়েছে যে এখন যেই ছেলেটা যেই মেয়েটা থিয়েটার করতে আসে, বেশিরভাগই আমি দেখি যে ওরা চাকরি করে, ওদের সংসার আছে। সেই ছেলেটা যখন সকালবেলা অফিসে যায়, দুপুরের পর থেকে ওর ভিতরে একটা উদ্বেগ কাজ করে, কখন যাব, আমাকে রিহার্সালে যেতে হবে। সে এই যানজট পেরিয়ে রিহার্সালে আসে, রিহার্সাল থেকে তার ভিতরে একটা উদ্বেগ শুরু হয়, বাসায় বাজার করে নিয়ে যেতে হবে। ও তো স্থির থাকতে পারছে না, সময় তাকে স্থির থাকতে দিচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন যারা নেতৃস্থানীয় আছেন থিয়েটারের, তাদের ভাবা দরকার নিঃসন্দেহে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে প্রফেশনাল নিতে পারছে থিয়েটার কর্মীরা। অবশ্যই সেটা থেকে হয়তো আমরা অনুপ্রাণিত হব ভবিষ্যতে। হওয়া উচিত। ভাই, আপনি যখন ফিরে এলেন পুরোপুরি বাংলাদেশে, সেই ফিরে আসাটা কি একটু দ্রুত হয়েছিল এই শুধুমাত্র থিয়েটার বা অভিনয়ের টানে? না না না, দ্রুত হয় নাই। দীর্ঘ সময় আমি ছিলাম, আবার যৌবনটাই আমি ওখানে বিদেশে শেষ করে দিয়েছি। এতটা সময় থাকার আমার কোনো ইচ্ছা ছিল, আমার যাওয়ারই ইচ্ছা ছিল না। এগুলো পারিবারিক চাপে হয়েছে, আমি কখনোই যেতে চাই নাই। আমি প্রথমে আমি গিয়েছিলাম সুইডেনে, যেটা আমি তোমাকে বললাম যে বছরে 6 মাস এসে থাকতাম, উইন্টারটা আমি এখানে কাটাতাম, এখানে নাটক করতাম, সামারে গিয়ে আবার টাকা পয়সা ইনকাম করতাম। এইভাবে টাকা আমি নষ্ট করেছি, কারণ ওইটাকে আমার কাছে মনে হয় নাই কিছু। তারপরে দীর্ঘ সময় থাকা এবং বাংলাদেশে ফিরে আসা, সেই সময় থেকে আমরা একটু শুরু করতে চাই যে কি করে আবার এই যে নাট্যাঙ্গনে ফিরে আসা, এবং তারপরে তো এসে থিয়েটারে কি যুক্ত হয়েছিলেন? না, থিয়েটারে যুক্ত আমি এখনো আছি। আমি আসার পরে একটা প্রোডাকশন করেছি, আওয়ার কান্ট্রি ইজ গুড, একটা অনুবাদ নাটক, সেখানে অভিনয় করেছি। আমি আমার স্ত্রী, আমরা দুজনেই অভিনয় করেছি। আর নাটকের অঙ্গনে, মানে টেলিভিশনের নাটকের অঙ্গনে ফিরে আসাটা একটা চমৎকার ঘটনা আছে, এটা সবাইকেই আমি বলি। আমরা ফিরেছিলাম 17 এপ্রিল 2012। আচ্ছা, 18 তারিখে আমি আফজালের অফিসে যাই, আমার বন্ধু আফজাল হোসেন। তোর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করে সে জিজ্ঞেস করলো, এতদিন পরে দেশে ফিরলি, কি করবি, কিছু ভাবছিস? আমি বলছি না, আমি কালকে ফিরছি, এখন কি ভাববো? বলে যে ভাবিস না, এই দেশে কিছু করতে পারবি না, তোর এখন বয়স হয়ে গেছে, এখানে কর্পোরেট বলে কিছু নাই, এখানে সবই হচ্ছে বাণিজ্য এবং কে কাকে টেক্কা দিয়ে চলবে সেই ব্যবস্থা। এই দেশে তুই চাকরি করতে পারবি না, আর ব্যবসার কথা ভুলে যা, তোর মাথায় হাত বুলে তোকে সর্বশান্ত করে দিবে। আমি তখন ডিমোটিভেট করলেন সব। হ্যাঁ, আমি তখন চিন্তায় পড়ে গেলাম যে আমি তাহলে কি করব। বলে কেন, তুই যেটা জানিস সেটা কর। ও কিন্তু নির্বিকার, ওর ভিতরে চিন্তার কোনো ছাপ নাই। বলে যেটা জানিস সেটা কর। আমি বুঝি নাই। আমি বললাম যে কি জানি? বলে কেন, তুই অভিনয় জানিস, তুই ঢাকা থিয়েটারে এত বছর অভিনয় করছিস, বাংলাদেশ টেলিভিশনে অভিনয় করছিস, অভিনয় তো মানুষ ভুলে না। আমি
আবার আমার সেকেন্ড ইনিংস শুরু করতেছি, আফজালি বলল তুইও তোর সেকেন্ড ইনিংস আমার সাথে শুরু কর। বাহ, দুই বন্ধুর একসাথে যাত্রা শুরু। হ্যাঁ, এবং মে মাসে, এপ্রিল মাসের ঘটনা এটা, মে মাসের মাঝামাঝি কক্সবাজারে আমি প্রথম আবার আমার দ্বিতীয় ইনিংসে ক্যামেরার সামনে দাঁড়ালাম। বাহ, সেটা কি একক নাটক ছিল? ওইটা ওই যে ছোট কাকু সিরিজ। আচ্ছা আচ্ছা, তারপরে তো দীর্ঘ সময় ধরে না, এই তারপরে পর্যন্ত আর চলছে, আর থামাথামি নেই না। কোনো। দুজন মিলে যখন, আমি একটু মিলি বাসার ম্যাডাম তার প্রসঙ্গে আসতে চাই, দুজন মিলে যখন একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো হয় এখন, সেই প্রথম তাকে দেখা বা প্রথম একসঙ্গে কাজ করার যে অনুভূতি, সেটা এখনো কাজ করে কিনা? আসলে প্রথম তো ওর সঙ্গে কাজ করেছি মঞ্চে, তো প্রথম যখন ওর সঙ্গে কাজ করেছি কোনো ধরনের অনুভূতি ছিল না, আমার সহশিল্পী ছাড়া আর কিছুই মনে হয় নাই তাকে। আচ্ছা, তো তাকে ভালো লাগার বিষয়টা যে কখন আসছে আমি নিজেও বলতে পারবো না। তারপর প্রথম দেখায় প্রেম সেটা ছিল না, না, আস্তে আস্তে হয়েছে। আস্তে আস্তে হয়েছে। তো এখন হ্যাঁ, এখনকার সময়ের কথাই জানতে চাচ্ছিলাম যে সেই অনুভূতিটা এখনো হয় কিনা, যখন প্রথম তাকে দেখে সেই প্রেমটা অনুভব করেছিলেন। না, ওইটা হয় না, তবে ওর সঙ্গে কাজ করতে গেলে হয় কি আমি খুব কমফোর্টেবল ফিল করি আচ্ছা, এবং সেও খুব কমফোর্টেবল ফিল করে, কারণ না আমরা খুব ফ্রিলি অভিনয় করতে পারি দুইজনে। যেমন আপনার কস্টিউমের ব্যাপারটা আপনার সবকিছু কি দেখে দেয়? না, যার যারটা শেষে আচ্ছা, ও বলতে পারবে না তো আমার কস্টিউম কোনটা, এবং আমিও বলতে পারবো না তার কস্টিউম কোনটা, সুতরাং যার যারটা শেষেই করে। তবে কস্টিউম মনে করো আমি পাঞ্জাবিটা পরলাম, একদিকে বাঁকা হয়েছে, এটা হচ্ছে, এটা ঠিক করে দেয়, বা আমি তার ব্লাউজটা ঠিক করে দিই বা শাড়িটা ঠিক করে দিই, এইটা ছোটোখাটো জিনিস হয়। তবে কো আর্টিস্ট হিসাবে থাকলে প্রচুর সুবিধা হয় আমাদের, আমরা এটাকে একেবারে লাইভলি করে ফেলতে পারি। না, আমার সঙ্গে অন্য একজন মহিলা থাকলে ওনার খুব জড়তা হয় বা আমারও জড়তা হয়, আমি জড়তাটা রাখতে চাই না, কিন্তু ওনার জড়তা দেখে আমার জড়তা হয়। যে উনি খুব হেজিটেট করতে থাকেন যে আমার কাছাকাছি এসে ধরো হাতটা ধরার একটা বিষয় আছে, সেখানে উনি হাতটা ধরতে চান না। তো মিলির সঙ্গে এটা করতে গেলে এগুলো তো আমাদের বাধা না, সেক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায়। অনেক অনেক সহজ। আচ্ছা, এবার একটু নাজিবা বাসার আপু, তার প্রসঙ্গে আসি। আপনাদের কন্যা, এবং তিনিও একজন জনপ্রিয় অ্যাক্ট্রেস, সেই সঙ্গে কাজ করছেন ডেইলি স্টারে, এবং আমার তো ভীষণ প্রিয় আপু। তো তার সে আসলে অভিনয় তো করছেন, নিশ্চয়ই বাবা মা থেকেই অনুপ্রাণিত হন অভিনয়ের ক্ষেত্রে। বাসায় কি এগুলো নিয়ে কথা হয় কিনা? হ্যাঁ, কথা হয়, ওইভাবে যে এটা করো ওইটা করো এই ধরনের কোনো কথা হয় না। মানে ও যে কাজটা করে সেটা নিয়ে আলোচনা হয়, বা আমরা যে কাজটা করি সেটা নিয়ে আলোচনা হয়। মানে তিনজন মিলে কি তিনজনের কাজ দেখা হয়? হ্যাঁ, ওর কাজগুলো দেখা হয়, ওর কাজগুলো আমরা আগ্রহ করে দেখি। ও হয়তো নিজে পারে না, অফিসে থাকে, তবে ওকে সবচেয়ে বেশি অভিনয়ে আমি বলবো যে ইন্সপায়ার করেছে সুবর্ণা মুস্তাফা। আচ্ছা, ভীষণ রকম ইন্সপায়ার করেছে, অনেকবার বলেছে যে তুই ভালো অভিনয় করতে পারবি, তুই যেহেতু নৃত্যশিল্পী, তুই ভারতনাট্যম করিস, সুতরাং তোর ওইখানেই তো অভিনয় আছে, তুই আয় শুরু কর, আয় শুরু কর। ও অনেক হেজিটেট করে টোরে পরে ওদের সঙ্গে বোধহয় 3টা সিরিয়াল করেছিল একটানা। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে চিত্রলেখা গুহুর মেয়েও ওর সঙ্গে একসাথে কাজ করতো, ওরা দুইজন বাংলা পড়তে পারতো না, এবং সৌদের ওই স্ক্রিপ্টটা ছিল পিওর ময়মনসিং ল্যাঙ্গুয়েজের। তার মানে একটু কষ্ট হয়ে গিয়েছে। খুবই কষ্ট হয়েছে। এরা দুইজন কি করতো, ওই পুরা স্ক্রিপ্টটা ইংরেজিতে ময়মনসিং অ্যাকসেন্টে লিখতো। এটা তো আরো ডিফিকাল্ট। হ্যাঁ, ওইভাবে করে করে ওরা এটা করছে, কাজটা কমপ্লিট করেছে। ভাই, আপনি তো এখন শুধুমাত্র নাটকেই নয়, সব মাধ্যমে কাজ করছেন। টিভিসি যদি বলি, তারপরে ওটিটি প্ল্যাটফর্ম আছে, সিনেমা, তো সব কিছু নিয়ে আসলে কোন প্ল্যাটফর্মে মনে হয় যে নিজেকে একদম থাকে না একটু কমফোর্ট জোন, বা এই কাজটা করে ভালো লাগে, বা বৈষম্য একটু কম মনে হয়, সেটা কোনটা? বৈষম্য কম আমি দেখেছি সিনেমাতে। সিনেমাতে? আচ্ছা, প্রপার সম্মানটা আমি পেয়েছি। আমি খুব কম সিনেমা করেছি, কিন্তু যতটুকু করেছি আমি আমার প্রপার সম্মানটা পেয়েছি। আমার যতটুকু পাওয়ার, এখানে আমি একটু উল্লেখ করতে চাই সাকিব খানের কথা। আমি সেটে গেলে সে দাঁড়িয়ে যেত, তার চেয়ারটাই ঠেলে দিত, আপনি বসেন। আমার জন্য কিন্তু চেয়ার আসতেছে, না না আপনি এটা বসেন না, ওইটা আসলে ওইটাতে বসবো। তার মানে সিনিয়র শিল্পীদের যে এইগুলো, সম্মানটা, হ্যাঁ, সিনিয়র শিল্পীদের যে ওরা সম্মান করে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
আর টিভিসিতে তো খুব অল্প সময়ে হ্যাঁ। 30 সেকেন্ডের ব্যাপার এবং সেটা কিন্তু ওইটাতে চলে যায় সারাদিন ওইটাতে সারাদিন একটু চলে কষ্ট যায়। হয় এটা করতে। টিভিসি ওবিসির যে টিমগুলো থাকে ওরা জানি না সামহাউ রাদার দে লাভড আস, আমাদেরকে খুব পছন্দ করে, আমাদের খুব কেয়ার করে, এবং ওখানে আমি খুব একটা বৈষম্য দেখি না। আচ্ছা, এখন তো টানা কাজ করে যাচ্ছেন সব মাধ্যমেই, যদি একটু থাকে না পরিকল্পনার ব্যাপারটা, যে এই জায়গাটা আমি একটু বেশি কাজ করতে চাই এই সেক্টরে, সেই সেক্টরটা কোনটা বলবেন? আমি ওটিটি এবং সিনেমাতে বেশি কাজ করতে চাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো নিজে গিয়ে বলবো না যে ভাই আমাকে নাও, আমি কাজ করতে চাই। আই এম নট দ্যাট পারসন। আমাকে তারা যদি যোগ্য মনে করে, যদি মনে করে যে এই লোকটা অভিনয় করতে পারে, তাকে দিয়ে হবে, তখন যদি আমাকে ডাকে আমি যাব। কারণ আমি তো বলেই দিয়েছি যে আমি একজন অভিনয় শিল্পী। আমি যখন নিজেকে অভিনয় শিল্পী বলে বলি, তার মানে বুঝতে হবে যে এই অভিনয় শিল্পী যে কোনো চরিত্রের জন্যই সে রেডি। তার মানে আগে আসতে হবে আপনার কাছে, অফার আসতে হবে, অফার আসতে হবে, তারপরে আপনি হ্যাঁ। বাছাই করতে আমি পারবেন। নিজে গিয়ে কখনো বলবো না। কিন্তু ভাই এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, আমি যদি কলকাতার দিকে তাকাই, সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু একটু ভিন্ন। সেখানে আর্টিস্টরা আসলে বিভিন্ন হাউসে গিয়ে কথা বলে আসে যে হ্যাঁ আমি এখন ফ্রি আছি, বা আমার হয়তো একটা কাজ শেষ হয়েছে, এখন আমি রেডি আরেকটা কাজ করার জন্য। তারা নিজেদের থেকে অ্যাপ্রোচটা করে, কিন্তু বাংলাদেশে আসলে এই ব্যাপারটা নেই। অ্যাপ্রোচটা করে কখন? সেই আর্টিস্টটা হয়তো অন্য একটা সিরিয়ালে কাজ করছে, তখন তার কাছে একটা অফার আসলো যে আমাদের একটা সিরিয়াল শুরু হতে যাচ্ছে, তুমি কখন দিতে পারবা? তখন সে হয়তো বলে যে আমি তো এখন ব্যস্ত। এটা শেষ হলে সে গিয়ে বলে যে ভাই আমি এখন ফ্রি আছি। আচ্ছা, কিন্তু আমাদের আর্টিস্টরা তো মাল্টিপল কাজে আসলে সবসময় ব্যস্ত থাকাই হ্যাঁ হয়, হ্যাঁ, আলাদা করে আসলে সেই ব্যাপারটা থাকে না। না। যদি এই যে অভিনয় তো এখন করছেন, এর বাইরে যদি অভিনয়টা না কন্টিনিউ করতেন এসে, আর কি কি পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে? আর কোনো পরিকল্পনা ছিল না, শুধুমাত্র অভিনয়। হ্যাঁ। আমি যখন চলে গিয়েছি দেশ থেকে, তখনও আমার সেই পরিকল্পনা ছিল, এবং আমার স্ত্রী জানে যে আমি দিনে কতবার বলতাম যে আমি থাকবো না এখানে। আই ওয়ান্ট টু গো ব্যাক, ওকে। আই ওয়ান্ট টু গো ব্যাক টু মহিলা সমিতি মঞ্চ। মহিলা সমিতি মঞ্চ আমাকে ভীষণ টানতো। এখন কি মঞ্চে ওঠা হয়? এখন অনেক দিন হয় না, কারণ আমার ফিজিক্যালি আমি সেটা পারবো কিনা আমার একটু সন্দেহ আছে। দীর্ঘ সময় রিহার্সালের একটা ব্যাপার সেটাও আছে, তারপরে বয়স তো হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। সুতরাং ফিজিক্যাল মোবিলিটি যেটা অনেক দৌড়ঝাঁপ থাকে থিয়েটারে, সেটা আমি করতে পারবো বলে আমার সন্দেহ আছে। আচ্ছা, একটু একদম ছোটবেলায় ফিরতে চাই একটু। বাবা মার তো ইচ্ছে অনেক রকম থাকে সন্তানকে নিয়ে, সন্তান বড় হলে হয়তো ডক্টর হবে বা ইঞ্জিনিয়ার হবে বা বিজনেসম্যান হবে। আপনার বাবা মায়ের কি স্বপ্ন ছিল? আমার বাবার ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হই। আচ্ছা, সেটা না হলে আর্মি অফিসার হই। আমার এ ধরনের কোনো ইচ্ছাই ছিল না। সেদিকে কি চেষ্টা করা হয়েছিল? হ্যাঁ, আমি মেডিকেলে টেস্ট দিয়েছিলাম। ভেরি আনফরচুনেট যে বরিশালের পানি আমাকে স্যুট করে নাই। বরিশাল মেডিকেল কলেজে যেহেতু আমার ডিস্ট্রিক্ট কোটায় পড়ে গিয়েছিলাম, তো আগের দিন গিয়ে ওখানে রাত্রেবেলা বরিশালের পানির কারণে কিনা আমি জানি না, আমার হাত পায়ে খুব মানে স্কিন ডিজিজ হয়ে গেল। আমি হাত নাড়তে পারছিলাম না। তার মানে পরীক্ষাটাই দেয়া হয়নি? পরীক্ষাটা দিয়েছি, আমি বসেছি, কিন্তু টিচাররা বলেছে যে তোমার এই অবস্থা হলো কেন, তুমি লিখতেই পারছো না। আচ্ছা কি করবো স্যার, আমি তো ভালো মানুষ আসছি বরিশালে, এসেই এই অবস্থা হয়ে গেল। তার মানে ভাগ্য আসলে অন্য কিছু ছিল, সে কারণে মেবি। তারপরে আমাকে আর্মিতে দেওয়ার জন্য চেষ্টা করা হলো। আমি রিটেন পরীক্ষায় ভাবলাম যে এখানেই হয়তো ইতি হয়ে যাবে, আব্বা হয়তো থেমে যাবেন, কিন্তু আমি পাশ করলাম, উনি থামলেন না। আমাকে ইন্টারভিউতে যেতে হলো, মেডিকেলে যেতে হলো, পাশ করলাম। তারপরে আইএসএসবি যেটা ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, সেখানে 3 দিন থাকতে হয়, সব কিছু করায় ওরা, এবং ডিসিপ্লিনটা দেখে। তো আমি যেহেতু মানে আমি চাইছিলাম যে আমাকে বাদ করে দিক, এই জন্যে ওই সকালবেলা উঠে ওই পিটি করে মাঝখানে 2 ঘন্টা রেস্ট থাকতো। সেই সময়টা আমি ক্যান্টনমেন্টের বাইরে চলে যেতাম, সিনেমা টিনেমা দেখে ঘুরে টুরে এসে ওই সিপাহীটা বলতো স্যার আপনার তো নাম্বার কাটিয়ে দিবে,
তাহলে আমি তো ওইটাই চাই, নাম্বার কাইটা দিক, আমি যাতে সিলেক্ট না হই। তার মানে কি ফাইনালি ওই কারণে নাম্বার কেটে দিয়েছিল? হ্যাঁ, এবং আমাকে উনি যিনি ইন্টারভিউ নিয়েছেন, ফাইনাল ইন্টারভিউ, উনি আমার সঙ্গে 1 ঘন্টা প্রায় কথা বলেছেন, এত সময় কেউ কথা বলে না। তো উনি বললেন যে তোমার ভিতরে যে মানবিকতা বোধ দেখছি, তাতে করে আর্মি তোমার জন্য না, ইউ আর নট ফিট ফর আর্মি। এখানে তোমাকে কমান্ড শুনতে হবে, এখানে তোমাকে যা অর্ডার করবে সেটা পালন করতে হবে, কিন্তু তোমার ভিতরে সেই জিনিসটা নাই। আচ্ছা, ইউ ক্যানট সার্ভ আর্মি, তোমার জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে, তুমি সেখানেই যাও। দ্যাটস গ্রেট। এবং তারপরে তো দেশের বাইরে চলে যাওয়া, হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা এবং চাকরি সূত্রে। হ্যাঁ। সেখানে না আমি যতটুকু জানি দেশের বাইরে একটা বাংলা কমিউনিটি তো থাকে, বাংলাদেশের কমিউনিটি, এবং সেখানে কালচারাল সব ধরনের ফাংশন অ্যারেঞ্জ করা বলি, তো সেইগুলোর সঙ্গে কি যুক্ত হয়েছিলেন যাওয়ার পরে? সৌদি আরবে যখন ছিলাম রিয়াদে, এই ধরনের কালচারাল অনুষ্ঠানের রিহার্সালগুলি আমাদের বাসায় হতো, আচ্ছা, অ্যান্ড উই ওয়ার দ্য অর্গানাইজার। ওখানে ধর্মীয়ভাবে খুব বিধিনিষেধ ছিল যে অন্য সংস্কৃতিগুলো চর্চা করা যেত না। ওই রিলিজিয়াস পুলিশ ছিল, ওরা গিয়ে হামলা করত। সেই বিষয় নিয়ে আমরা কয়েকজন মিলে রিয়াদের গভর্নরের অফিসে গিয়েছিলাম, যিনি এখন সৌদি আরবের বাদশাহ, উনি তখন গভর্নর ছিলেন। আচ্ছা, তো ওরা আমাদেরকে বলল যে তোমরা তোমাদের অনুষ্ঠান করবা, আমাদের তো জানানোর দরকার নেই, আমাদেরকে জানাবা না, কোনো সৌদি নাগরিককে ইনভাইট করবা না, এবং চেষ্টা করবা তোমাদের দূতাবাসকে ইনভলভ করতে। রাষ্ট্রদূত থাকলে সেখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বলে একটা কথা আছে, ওখানে কেউ যাবে না। তারপর থেকে আমরা ওই রাষ্ট্রদূতকে নিয়েই অনুষ্ঠান করতাম, এবং ওনারা যথেষ্ট সাহায্য করতেন। তার মানে সেখানে একটা জাঁকজমকপূর্ণ সেই বাংলাদেশে হ্যাঁ, আমরা বৈশাখী মেলা করেছি, পৌষ মেলা করেছি, মানে সৌদি আরবের মতো জায়গায়, এবং সমস্ত দিবসের অনুষ্ঠানগুলি আমরা করতাম। কত বছর কেটেছে ওখানে সব মিলিয়ে? আমার প্রায় 24 বছর, আর মিলির সম্ভবত 18-19 বছর। আচ্ছা, তার মানে দীর্ঘ একটা সময় সেখানে পার দীর্ঘ করে সময়। এখন বাংলাদেশে একদম জমিয়ে কাজ করছেন, কতটা আসলে উপভোগ করেন? এবং মনে হয় কিনা যে মানে সামনে যদি ভবিষ্যতের দিকে তাকাই, 5 বছর 10 বছর শুধু কাজের এই প্ল্যানই দেখেন, নাকি কখনো অবসরে যাওয়ার ইচ্ছা আছে যে না এরপরে আমি আর কাজ করব না? অভিনয়ের তো কোনো অবসর হয় না, হয় হওয়া উচিত না আসলে, কিন্তু অনেকের থাকে যে না আমি আসলে আর করতে চাই না, সেটা ডিফারেন্ট ব্যাপার। না, আমার মনে হয় কি, আমি যদি কাজ বন্ধ করে দিই, আমি অসুস্থ হয়ে মরে যাব। আমি অসুস্থ হয়ে মরতে চাই না, একদম, আমি কাজ করতে করতেই মরতে চাই। নিশ্চয়ই। একটু জানতে চাই থাকে না যে আমি এই ধরনের কাজগুলো, আপনি তো, আমি দেখেছি ভাইয়া, এবং আপনার প্রচুর নাটক আমার দেখা হয়, ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে, এবং নতুন যেটা বাংলা ভিশনের পর্দা আসছে 20 তারিখ থেকে, সেটা একেবারেই ভিন্ন একটা চরিত্রে নিজেকে উপস্থাপন করছেন। এর বাইরেও কোনো ইচ্ছে আছে কিনা, সুপ্ত বাসনা, যে এই ধরনের একটা চরিত্রে আমি কাজ করতে চাই, যেটা কখনো করা হয়নি? অনেক ধরনের চরিত্র আমার করা হয়নি, ঐতিহাসিক চরিত্রগুলো করা হয়নি, যেগুলো আমাকে অনেক টানে। তারপরে চ্যালেঞ্জিং ক্যারেক্টার বলতে যেটাকে বোঝায়, যেটার জন্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে প্রিপারেশন নিতে হয়, সেই ধরনের কোনো ক্যারেক্টার আমার করা হয়নি, সেগুলো আমার করার খুবই ইচ্ছা। সেই ধরনের কাজ কি বাংলাদেশে হয়? যেহেতু আর্টিস্টদেরকে আসলে এক রাতের প্রিপারেশন নিয়েই কাজগুলো করতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাজেট এবং সবকিছু মিলিয়ে যদি বলি, কাজ কতটা হয় আসলে এরকম 1-2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে? খুব টাফ, আর্টিস্টদের জন্য খুবই টাফ, সময় দেওয়া হয় না। ইদানিংকালে আমি শিহাব শাহিনের একটা ওটিটির কাজ করেছি, যেটা হইচইতে গেছে, গোলাম মামুন। সেটা শিহাবের কাছে মনে হয়েছে ইটস এ চ্যালেঞ্জিং ক্যারেক্টার, আমার কাছে কিছুটা মনে হয়েছে, কিন্তু অতটা চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়নি। ও নিজেও আমাকে অনেক থ্যাঙ্কস জানিয়েছে যে এত সুন্দর অভিনয় করেছেন। আমি জানি না সুন্দর করেছি কি করেছি, বাট ইট ওয়াজ এ চ্যালেঞ্জিং ইন কনটেক্সট অফ এই যে গতানুগতিক টিভি নাটকের চাইতে। ওটা কি প্রিপারেশন নিতে হয়েছিল আগে কিছু, বা রিহার্সাল কোনো কিছু করা হয়? রিহার্সাল 2 দিন করেছি আমি শিহাবের অফিসে, তখন আমি বুঝে নিলাম যে হোয়াট ইজ মাই ক্যারেক্টার। সুতরাং শুটিংয়ের আগ পর্যন্ত আমি অন্য নাটক করেছি, কিন্তু মনের ভিতরে আই ওয়াজ টেকিং মাই প্রিপারেশন যে এই ক্যারেক্টারটা এরকম হতে হবে। একটা অদ্ভুত ধরনের ক্যারেক্টার ছিল। আমি গোলাম মামুনের, মানে পুলিশের
ডিবি ডিপার্টমেন্টের আমি চিফ। কখনো কখনো মনে হবে ও একটা হুকুমতের কথা বলেছে ওখানে, যারা অদৃশ্যভাবে দেশটা অরাজকতা করে এবং দেশটাকে চালায়। কখনো কখনো মনে হবে যে আমি হুকুমতের সদস্য কিনা, প্রশ্ন চলে আসে। রহস্যময় ক্যারেক্টার, এবং হ্যাঁ। গোল্লা মামুন তো ভীষণ জনপ্রিয় হয়েছে হ্যাঁ, অলরেডি, হ্যাঁ, দর্শক যারা দেখেছে তাদের মাঝে। তো এই দুইটাকে কম্বাইন করে আমাকে করতে হয়েছে। আমি জানি না দর্শক কতটুকু এনজয় করেছেন, কতটুকু বুঝেছেন, কিন্তু আমি চেষ্টা করেছি। এর বাইরে ভাইয়া দু একটা ক্যারেক্টার নিয়ে জানতে চাই যেগুলো আপনার কাছে ফিডব্যাক অনেক ভালো এসেছে। হয়তো আপনি করার সময় আসলে এতটা চিন্তা করে করেননি, কিন্তু থাকে না কিছু চরিত্র যেগুলো দর্শকরা আসলে সেই চরিত্রের নামে আপনাকে পরবর্তীতে কিছুদিন ডাকছে। সেটা নিলয়ের সঙ্গে বেশ কিছু কাজ হয়েছে, যেটা ওই যে জামাই শ্বশুর সিরিজগুলা। হ্যাঁ, ওইটা ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা এখনো মানুষ আমাকে শ্বশুর ডাকে, বাবা ডাকে। এই আমরা মানুষের বাড়ি থেকে ডাব চুরি করে রাস্তায় বিক্রি করছিলাম, যে হকারি করছিলাম, সেটা নিয়ে আমাকে ডাকে। ভালোই লাগে একদম। সামনে এবার একটু সবকিছু মিলিয়ে যদি ব্যক্তি জীবন বলি বা কাজের ক্ষেত্রে একদম সামনের পরিকল্পনা কি কি পরিকল্পনা করছেন? আমি আসলে ওই ধরনের পরিকল্পনা করে চলতে চাই না। আমি নিরাশাবাদী মানুষ না, আশাবাদী মানুষ, কিন্তু নিজের ব্যাপারে ওই ধরনের আশা আমি পোষণ করি না যে যদি এই জিনিসটা না হয় আমার আশা ভঙ্গ হবে। আমি আশাভঙ্গ থাকতে চাই না। একদম। সুতরাং সামনে যেটা আসবে আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করব, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা এক কথায় উত্তর চাইবো আমি, যে কখনো ক্যামেরার পেছনে ডিরেকশনে ইচ্ছা আছে কিনা কিছু কাজ করার? একেবারেই নাই। আচ্ছা, আমি খামটা নিতে ভালোবাসি, দিতে ভালোবাসি না। অনেক ধন্যবাদ ভাইয়া, ভীষণ ভীষণ এনজয় করছিলাম আমি গল্প করে। অনেক শুভকামনা থাকলো, আপনি যদি দর্শকদের কিছু বলতে চান। দর্শকদের কাছে একটা কথাই বলার আছে, ন্যায্যতার পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, এছাড়া আর কিছু বলার নাই। অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, শুভকামনা থাকলো। তোমাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন ভালোবাসা প্রাণে প্রাণে, আশা করি আমাদের আড্ডাটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন।